দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় আপনার সঙ্গে আছে আজ আমি মাহফুজ বিশ্ব। আপনারা জানেন এই অনুষ্ঠানে দিনের উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলে থাকি আমরা। মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভালে অফিস শুরু করেছেন এবং অফিস শুরু করেই বিদায়ী সরকার অর্থাৎ জো বাইডেন প্রশাসনের অন্তত 78টি নির্বাহী আদেশ তিনি বাতিল করেছেন। তার মধ্যে যেরকম জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরে যাওয়া সেটি প্রত্যাশিত ছিল, তার সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার মতো অদ্ভুত ঘটনা। ফলে সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিশাল দেশ, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার, বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার, গণতন্ত্র মানবাধিকার নিয়ে বিশ্বব্যাপী যে অ্যাডভোকেসি, সেই অ্যাডভোকেসির প্রধান কণ্ঠস্বর মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে এই নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, আমাদের সম্পর্কের চ্যালেঞ্জ, সম্ভাবনা, সেগুলো নিয়ে নির্মোহ বিশ্লেষণ করতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছে ট্রাম্প 2.0 কী করবে বাংলাদেশ। আলোচনার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ যে দূতাবাস, তার প্রেস মিনিস্টার এবং সিনিয়র সাংবাদিক, যিনি ডেইলি স্টার বাংলার সম্পাদক, জনাব গোলাম মর্তজা। জনাব মর্তজা, স্বাগত আপনাকে। আমার সঙ্গে আছেন অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ আহমেদ, তিনি সাবেক চেয়ারম্যান বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে বাংলা মোটর থেকে যুক্ত হবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ছিলেন অ্যাম্বাসেডর এম হুমায়ুন কবির। আপনাদের দুজনকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। গোলাম মর্তজা, আপনি এই কর্মসূত্রে এখন আপনাকে এই প্রশাসনের সঙ্গে কাজ করতে শুরু হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই, অফিসিয়ালি আপনি নিযুক্ত। ট্রাম্প প্রশাসন নিয়ে একটু আগে আমরা কথা বলছিলাম যে 2016 সালে এই ভদ্রলোক যখন প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন তখন অনেক চমক ছিল। এখনও কি একই রকমের চমক? কেউ কেউ বলেন ট্রাম্প কি করবেন এটা বোঝা যায় না, কিন্তু আজকে এসে সম্ভবত খানিকটা মনে হচ্ছে যে যা যা করার কথা উনি তাই করলেন। সেটা অভিবাসন ইস্যুতে, জন্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব না পাওয়া, শুধুমাত্র দুটি লিঙ্গ অর্থাৎ নারী পুরুষ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে বহুত্ববাদের আগের সরকারের ধারণা তার সঙ্গে খানিকটা কন্ট্রাডিক্টরি। ফলে সেই জায়গায় আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ আপনাকে। প্রথমত কথা, ট্রাম্প সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছিল 2016 সালে, আমরা যেভাবে তাকে দেখছিলাম, বোঝা যায় না, মোস্ট আনপ্রেডিক্টেবল, এরকম অনেক কিছু তার সম্পর্কে আমরা বলছিলাম। কিন্তু ওই সময়েই ট্রাম্প মোটামুটিভাবে প্রমাণ করে গিয়েছিলেন যে তিনি নির্বাচনের আগে যে সমস্ত কথা বলেছিলেন, আমরা যদি সেটাকে প্রতিশ্রুতি শব্দ দিয়ে বলি, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন অথবা তিনি নির্বাচিত হলে কি করবেন, আমরা দেখেছিলাম যে সেই সময় তিনি ক্ষমতায় এসে সেই সমস্ত কাজগুলো করেছিলেন। যা বলেননি এরকম কিছু কাজও করেছিলেন। এবং ট্রাম্পের মতো এই রকম একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, মানে যা বলেছেন তাই করেছেন, এরকম রাজনীতিবিদ অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম করে কথাও খুব কম লোক বলেছেন, বা আদৌ কেউ বলেছেন কিনা সন্দেহ আছে। আর এবারে এসে যদি আমরা এবারের কথা বলি, আপনি যেটা বললেন যে কমপক্ষে 78টি নির্বাহী আদেশে আগের সরকারের সেটা বাতিল করেছেন, নতুন পুরনো মিলিয়ে 100-র উপরে তিনি প্রথম দিনে স্বাক্ষর করেছেন, নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এখন এই জায়গাগুলোতে কিন্তু কোনোটাই কিন্তু আনপ্রেডিক্টেবল নয়, একটা ছাড়া, WHO। তখন অন্যান্য যে সমস্ত জায়গাতে করেছেন আমরা একটা ধাক্কা খাচ্ছি, বিশেষ করে অভিবাসন ইস্যুতে তার যে নীতি, সেটা বাংলাদেশের মতো দেশ বা সারা পৃথিবীর যে সমস্ত দেশ আছে, যে সমস্ত জায়গাতে মানুষ যায় এবং যাওয়ার একটা জায়গা থাকে, অভিবাসন ইস্যুতে তার যে নীতি, সেটা একটা আমাদের জন্যও একটা শঙ্কার ব্যাপার। তারপরে জন্মসূত্রে নাগরিক হতে পারবে না, এইটা যে একেবারে সরাসরিভাবে তিনি নির্বাহী আদেশ দিয়ে বাতিল করে দিচ্ছেন, কনস্টিটিউশন আবার এটাকে পারমিট করে না। খুব স্বাভাবিকভাবে যেতে পারে, চ্যালেঞ্জ হতে পারে, যাবেই, কোর্টে যাবে। এবং আমার ধারণা এটা ট্রাম্পের জন্য বাস্তবায়ন করাটা কঠিন হবে। এটা ট্রাম্পও বারবার চেষ্টা করবে নানাবিধ দিক দিয়ে, কোর্টও এখানে প্রতিবন্ধকতা তৈরি করবে, এটা একটি দিক। আর এর বাইরে বাংলাদেশ বা সারা পৃথিবীর জন্য আমার কাছে মনে হয়েছে যে 111টা সব কিছু মিলিয়ে সব কয়টি যে আমি অন্তত সব কয়টি যে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি সেটা বলা যাবে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে WHO থেকে সরে যাওয়া এটা পৃথিবীর জন্য একটা অশনি সংকেত। কারণ WHO-কে ওই অর্থে বাঁচিয়েই রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গবেষণা সামগ্রিকভাবে অর্থ, ধরেন 2022-23 সালের যে ডেটা দেখলাম, 22-23 সালের ডেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র WHO-কে দিয়েছে অলমোস্ট $1.3 বিলিয়ন একা।
আর এর নিচে আছে জার্মানি, 800 মিলিয়ন ডলার। তার নিচে আছে, সেটা আবার মার্কিন যুক্তরাষ্ট্রেরই আরেকটা প্রতিষ্ঠান, বিল মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ আরও একটা প্রতিষ্ঠান আছে, টপ 10 শীর্ষ 10 অনুদানকারী সংস্থা বা দেশের মধ্যে চীন নেই, জাপান আছে, ফ্রান্স আছে, আরও একটা কোনো দেশ আছে, কিন্তু নাই, চীন সেই জায়গাটাতে নাই। অর্থাৎ এই যে এখন পর্যন্ত ট্রাম্প যে নীতি নিলেন, এই নীতিতে আমার ধারণা এই রকম কয়েকটি জায়গা নিয়ে আশঙ্কা থাকলেও ট্রাম্পের নীতি যেহেতু খুব ক্রিস্টাল ক্লিয়ার, সে কি করবে কি করবে না, এই জায়গাটিতে আমার কাছে মনে হয় না যে খুব বড় কোনো সমস্যা পৃথিবীর হবে। কোনো ক্ষেত্রে কিছুটা পজিটিভ দিক আসবে, কোনো ক্ষেত্রে না, এটা বড় পজিটিভ দিক আসবে। গাজা যুদ্ধর অবসান পুরোপুরিভাবে হবে কিনা আমি সন্দিহান কিন্তু আমি মোটামুটি নিশ্চিত যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটু সময় লাগলেও, তিনি বলেছিলেন 24 ঘন্টার মধ্যেই থামাতে পারবেন, 24 ঘন্টা না হলেও কিছু ঘন্টার মধ্যে বা 24 দিনের মধ্যে অন্তত সেটা থামাতে পারবেন। এগুলো অনেক ইতিবাচক দিক আছে। আপনাকে একটু থামাই, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, বাংলা মোটর থেকে। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, স্বাগত আপনাকে। আমরা ট্রাম্পের জামানায় বাংলাদেশ কি করবে বা ভূ রাজনৈতিক সংকট সম্ভাবনা নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে একটু আগে কথা বলছিলেন গোলাম মুর্তজা, তিনি ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার নবনিযুক্ত, এবং আছেন অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ আহমেদ। আমরা আপনার কাছে আসছি একটু, অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ, আপনার প্রাথমিক মূল্যায়ন শুনতে চাই যে ট্রাম্প জামানায় বাংলাদেশের মতো দেশ, আমরা জানি ট্রাম্পের মাথায় খুব বড় করে একটি দেশ থাকার কথা না, কিন্তু এই অঞ্চল বা বাংলাদেশের যে ভূপ্রকৃতিগত অবস্থান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা ইস্যুতে আমাদের যে নির্ভরতা এবং ভূ রাজনীতির একটা টানা পড়ে আছে, বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের টানা পড়ে আছে, মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আছে, সেই জায়গায় মানে ট্রাম্প প্রশাসন আমাদের সরকারকে, বর্তমান অন্তর্বর্তী সরকার অথবা নির্বাচিত হয়ে যে সরকারে আসুক না কেন, বাড়তি কোনো চ্যালেঞ্জে কি ফেলতে পারে? একটা কথা আপনি শুরুতেই বলেছেন, সেটা দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতির যে বড় ক্যানভাসটা আছে, তাতে বাংলাদেশ, ওই যে র্যাডারটা আছে সেখানে, সেই স্ক্রিনে বাংলাদেশের স্থান খুব ছোট। আর সেইখানে যদি আমরা আবার বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের র্যাডার চিন্তা করি, সেখানে বাংলাদেশের স্থান সম্ভবত আরও ছোট। তারপরেও বলতে হবে যে কিন্তু এই যে সব কিছু দায়িত্ব তো আছে স্টেট ডিপার্টমেন্টের উপরে, তাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেখানে সুনির্দিষ্ট লোকজন আছেন যারা এই অঞ্চলের ব্যাপারে দেখাশোনা করে, এখানে সম্পর্কগুলোকে জিয়ে রাখা এবং এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেগুলো নিয়ে বিভিন্ন রকমের কখনো কখনো হয়তো তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষাও করেন, এরকম আমাদের মনে হয়েছে। তো সেই কাজগুলো যারা করেন তারা কিন্তু তাই বলে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক কিভাবে তাদের স্বার্থে তারা ব্যবহার করতে পারবে এবং সেটা করতে যে আমাদের স্বার্থ কতটা তারা রক্ষা করতে পারবে সেটা তারা চেষ্টা করবেন। এবং গতকালই তো সম্ভবত এখানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স আছেন, তিনি চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করে তাকে আশ্বস্ত করেছেন যে দুই দেশের সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কাজ করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। এবং এছাড়া অন্য দু একটা জিনিস যেটা হয়েছে যে সেটা একটু আগের ঘটনা, সুতরাং সেটাকে এখনই এই নতুন সরকারের সাথে যুক্ত করা যায় না ট্রাম্পের সাথে। সেটা আগের সরকারের সময় যেমন তারা দু একটা কথা বলেছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশই চায় বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে যাক এবং যথাসম্ভব শীঘ্র নির্বাচিত সরকার হোক, তাহলে তাদের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে সহজ হবে, এরকম বিভিন্ন বক্তব্য তারা দিয়েছেন। সুতরাং সেগুলো আছে, কিন্তু তারপরেও আমি ইয়েটা করতে চাই যে ডেফিনেটলি আমাদের চেষ্টা থাকবে, যে কোনো সরকারের যেরকম থাকে আমাদের সরকারেরও চেষ্টা থাকবে যে ঠিক আছে, মানুষ যাই মনে করুক না কেন, সবসময় সুযোগ থাকে নতুন সরকার আসলে তার সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন রকমের সুযোগ থাকে। তবে একটা জিনিস এখানে সবাই বলে না, কিন্তু আমার মনে হয় যে প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে এটা খুব ঘটে না, কিন্তু একজন কনভিক্টেড ক্রিমিনাল এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। এইটা কিন্তু একটা খেয়াল করা যায়। এর থেকে একটা জিনিস বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ তাকে জেনে শুনে নির্বাচিত করলো,
এবং তারা হচ্ছেন তারা হচ্ছেন পৃথিবীতে গণতন্ত্র এবং মানবাধিকারের ধারক বাহক। তো সেখানে একটা প্রশ্ন মনের মধ্যে জাগে যে সেটা কিভাবে তারা ইয়ে করবে। আরেকটি কথা আমি বলতে চাই, যদিও এটা ইয়ে হতে পারে, যেমন চীনের সাথে আগের যে ইয়ে ছিল, তখন চীনের সাথে জো বাইডেন না, ট্রাম্পের যে আগের প্রশাসন ছিল, তখন চীনের সাথে তাদের সম্পর্কটা খুব ভালো ছিল না, এবং ট্যারিফ ওয়ার, ট্রেড ওয়ার এগুলো ছিল। এবং এগুলো এবারেও ট্রাম্প যখন ইলেক্টেড হলেন, তারপর লোকজন এগুলো নিয়ে বলা শুরু করলো যে এইটা এবারেও খুব বড় রকমের হবে, এবং হয়তো বা কিছুটা হতেও পারে, কিন্তু এইবারে একটু মনে হচ্ছে যেন কিছু ব্যতিক্রম হতে পারে। যেমন শি জিনপিংকে তার ইনগ্রেশনে দাওয়াত করা, সেটা থেকে অনেকে মনে করছেন যে হয়তো বা আমরা চীন নিয়ে আলাদা করে আমাদের আলাপ করতে হবে। আমি একটু অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আমরা বলে থাকি যে মর্নিং শোজ দ্য ডে, ট্রাম্পের ওভালের প্রথম দিন এবং তিনি যা যা করলেন, এই যে জো বাইডেন প্রশাসনে 78টি নির্বাহী আদেশ বাতিল করা, কিংবা তিনি নতুন করে যেগুলোকে ইন্ট্রোডিউস করলেন, সেইটা থেকে আপনার প্রাথমিক মূল্যায়ন কি? আসলে এই ট্রাম্প জামানায় আগামী 4 বছর বিশ্ব কেমন থাকবে, যুক্তরাষ্ট্র কেমন থাকবে, এবং আমাদের উপরে কোনো আঁচ পড়তে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নগুলো করলেন সেটা আমি শুরু করি। প্রথমে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই যেতে চাই, এবং আজকে যদি আপনি লক্ষ্য করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে গতকাল বা গতকাল যাই বলি আমরা, দায়িত্ব নেওয়ার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার সই করেছেন, 100-র উপরে। এখন এগুলোর বেশিরভাগই কিন্তু অভ্যন্তরীণ তার প্রায়োরিটি বা অভ্যন্তরীণ বিষয়াবলী নিয়েই কেন্দ্রীভূত। এখন এই তার অভ্যন্তরীণ ফোকাসটাকে মাথায় রেখে তিনি সেগুলো করে থাকলেও কিছু কিছু বাইরের পৃথিবীকেও প্রভাবিত করবে বা অভিঘাত নিয়ে আসতে পারে। যেমন ধরেন, একটু আগে মুর্তজা ভাই বলছিলেন যে WHO থেকে বেরিয়ে যাওয়া, প্যারিস ডিল থেকে বেরিয়ে যাওয়া, বা ইমিগ্রেন্টদের নিয়ে তিনি যেগুলো ইলিগাল ইমিগ্রেন্টসদের ব্যাপারে তার নাগরিকত্ব নিয়ে যেসব এক্সিকিউটিভ অর্ডার তিনি সই করেছেন, এগুলো ফোকাসটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে থাকলেও তার কিন্তু একটা সারা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া আমরা মনে করতে পারি। তো কাজেই ট্রাম্প প্রশাসন ঝড়গতিতে এসে দায়িত্বটা নিয়েছেন, এবং যেটা আমরা দেখেছি যে তিনি বেশ জনপ্রিয়তা নিয়েই, ভোটের ব্যাপক জনসমর্থন নিয়ে এসে ক্ষমতা নিয়েছেন, এবং ক্ষমতা নিয়েই কিন্তু তিনি অনেকগুলো কাজ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন। তো এবারে আমার ধারণা যে ট্রাম্প প্রশাসন গতবার যে লার্নিংয়ের মধ্য দিয়ে গেছে, সেই লার্নিংগুলো তারা নিয়ে এবার একটু প্রস্তুতি নিয়ে এসছেন, এবং তারা কিছু পরিবর্তনের চেষ্টা করবেন। ইতিমধ্যেই আমরা তার একটা ইঙ্গিত পাচ্ছি। তো মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন আমরা প্রত্যাশা করতে পারি। সেই পরিবর্তনগুলি হয়তো খানিকটা সফল হবে, খানিকটা সফল হবে না, কিন্তু বাইরের পৃথিবীতে অভিঘাত যাবে বলে আমার ধারণা, এবং সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাহিদা থেকেই উচ্চারিত হচ্ছে। যেমন ধরুন, বাণিজ্য ব্যাপারে ট্যারিফ ওয়ারের কথা, ইতিমধ্যেই তিনি কিন্তু ট্যারিফ ইম্পোজ করার কথা বলেছেন। সেটা তার বন্ধু বলেন বা যাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করেন, সকলের ক্ষেত্রেই তিনি এটা করবেন এই প্রতিশ্রুতি করেছেন। এবং পৃথিবীর সব দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করে, সকল দেশের উপরেই তিনি 10% হারে গড়ে 10% একটা শুল্ক আরোপ করবেন, এই কথাও কিন্তু বলে রেখেছেন। এখন সেটা করবেন কিনা জানি না, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে মেক্সিকো এবং কানাডা, তার দুই প্রতিবেশী এবং তা মুক্ত অঞ্চল, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা আগে ন্যাফটা বলতো, পরে যেটাকে আমরা US মেক্সিকো কানাডা চুক্তি বলা হয় এখন, তারা শুল্কমুক্ত এলাকা হয়েও কিন্তু তিনি বলছেন যে মেক্সিকো এবং কানাডা থেকে 25% শুল্ক দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য রফতানির জন্য। চীনের ক্ষেত্রে তিনি বলছেন যে 50-60% দিতে হতে পারে। তো এখন এই বিষয়গুলো যদি তিনি বাস্তবায়ন করেন, আমার মনে হয় তিনি করতে চাইবেন, এবং সেটা যদি করেন, কারণ তার যে ইকোনমিক টিম যেটা তিনি বিল্ড আপ করেছেন, তার পাশে যারা আছেন এখন, তারা কিন্তু তাদের অনেকেই গত প্রশাসনেও ছিলেন, এবং তারা সকলেই এই বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে শুল্ক আরোপকে একটা প্রয়োজনীয় টুল হিসেবে বিবেচনা করেন। তো কাজেই সেই জায়গায় বিশ্ব বাণিজ্য ব্যবস্থা যেটাকে আমরা এখন দেখছি, যেখানে ধরুন মুক্ত বাণিজ্য বলি আমরা বা অবাধ বাণিজ্য,
সেই অবাধ বাণিজ্যের গতিটাকে খানিকটা ব্যাহত হতে পারে এরকম মনে করার যুক্তিসঙ্গত কারণ আছে। WTO কে কেন্দ্র করে আমরা যে বিশ্ব বাণিজ্যিক কাঠামোটা তৈরি করা হয়েছিল গত 30-40 বছর ধরে, সেটাও ক্ষতিগ্রস্ত হবে এরকম একটা আশঙ্কা কিন্তু অনেকেই করছেন। এবার যদি আপনি ভূ রাজনীতির ক্ষেত্রেও আসেন, সেই ক্ষেত্রেও আমরা দেখছি মনে করা হচ্ছে, যেমন চীনের ক্ষেত্রে অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ যেটা বলছিলেন, তিনি কিন্তু চীনকে কিভাবে দেখছেন এটা নিয়ে এখনো অনেক প্রশ্ন আছে। তার কারণ হচ্ছে অনেকে বলছেন যে তিনি ইউরোপ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপ কেন্দ্রিক যে পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলে আসছে, তিনি তার থেকে বেরিয়ে এসে তিনি এশীয় প্যাসিফিক অঞ্চলের দিকে মনোযোগী হতে পারেন এবং সেখানে চীনের সাথে একটা নতুন সম্পর্কের বিন্যাস তৈরি করতে পারেন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আবার সহযোগিতার জায়গাও তিনি খুঁজে দেখতে পারেন। এবং তার এবার যে তিনি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তার অভিষেক অনুষ্ঠানে, সেটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে তিনি কেমন কাদের সাথে কাজ করতে আগ্রহী, তার একটা নমুনা কিন্তু আমরা প্রাথমিক নমুনা পাচ্ছি। তো কাজেই এখন ট্রাম্প প্রশাসন সবে দায়িত্ব নিয়েছেন, এই 4 বছর যে অনেক পরিবর্তন আমরা দেখব তার একটা ইঙ্গিত কিন্তু মোটামুটি আমরা পাচ্ছি। এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তর থেকে উচ্চারিত হবে, কিন্তু সকলেই তাতে অভিজ্ঞতাপ্রাপ্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, বিশেষ করে জো বাইডেন প্রশাসনের সময় এবং গেল শেখ হাসিনা রেজিমের সময় মানবাধিকার, সুশাসন, র্যাবের উপর নিষেধাজ্ঞা, টাকা পাচার ইত্যাদি ইস্যুতে, দুর্নীতি, সেগুলো নিয়ে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছিল, যেটি প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আসার পরে সেই গ্যাপটা খানিকটা কমে এসেছিল। সেই গ্যাপটার যে অবস্থা বা সম্পর্কটা যে অবস্থায় ছিল, এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে একই রকম থাকতে পারে, নাকি মার্কিন নীতিতেও যে পরিবর্তনের ইঙ্গিত আপনি দিলেন বা হচ্ছে, তার দ্বারা কোনোভাবে আমরাও প্রভাবিত হতে পারি? সেই প্রশ্ন আপনার কাছে রেখে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির একটা বিরতিতে আছি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক আরেকবার স্বাগত। ট্রাম্প প্রশাসন ও বাংলাদেশ নিয়ে কথা বলছি আমরা। বাংলা মোটর স্টুডিও থেকে আছেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, যদি একটু বলেন যে আমাদের সাথে যুক্তরাষ্ট্রের যেসব ইস্যুতে সম্পর্ক এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গেল প্রশাসনের যে ভালো সম্পর্ক, সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে কিনা? বিশেষ করে বাংলাদেশের যে রাজনৈতিক শক্তিটির পরাজয় হলো 5 আগস্টে, তাদের একটা অংশ ভীষণ উত্তেজিত। তারা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প চলে আসলেই মনে হয় ইউনূস সরকার পড়ে যাবে। এটার একটা ঘটনা রিপিট হয়েছিল যখন ভারতে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা ছিল, তখন বাংলাদেশে এখন যারা কদিন পর ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন বা আসার কথা, বিএনপি, তারাও মনে করেছিল যে যেহেতু নরেন্দ্র মোদীর সঙ্গে হাসিনা পরিবারের ঘনিষ্ঠতার ফলে তারা হয়তো পড়ে যাবে, সেটি হয়নি। ফলে ওই আলোকে যদি এটা একটু বিশ্লেষণ করেন যে আমাদের উপরে রাজনৈতিক কোনো প্রভাব সরাসরি পড়তে পারে কিনা। আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় না, তার কারণ হলো দুটো ঘটনা। আপনি যেমনটা বলছিলেন যে 14 সালের অভিজ্ঞতা, একই অভিজ্ঞতা আমার ধারণা এখনও একই রকমের অভিজ্ঞতা অন্য দিক হয়তো পাবেন। আর আরেকটা জিনিস দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই দেশই তাদের পররাষ্ট্রনীতিটা পরিচালনা করে নিজস্ব, অন্যের ব্যাপারে নিজস্ব দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই, এবং সেখানে সাজুর্যের জায়গাটা তৈরি হয়। ওয়াশিংটন থেকে যদি আপনি বাংলাদেশের দিকে দেখেন, কয়েকটা উপাদানের ভিত্তিতে তারা পররাষ্ট্রনীতিটা পরিচালনা করে। মূলত এটা আমার নিজের অভিজ্ঞতার আলোকেই বলছি। তারা একটা স্থিতিশীল দেশ হিসেবে দেখতে চায় বাংলাদেশকে। তারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, যেখানে মানবাধিকারের প্রতি সম্মান জানানো হবে, মিডিয়া স্বাধীনতা যেগুলো বলা হয় সেগুলো। তৃতীয় হচ্ছে তারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটা গতিশীল দেশ হিসেবে দেখতে চায়। আর 4 নম্বর হচ্ছে যে বাংলাদেশ এই অঞ্চলে ইতিবাচক একটা শক্তি হিসাবে কাজ করুক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে থাকুক, এই মোটা দাগে তারা দেখে। এখন আমরাও তো আমাদের দিক থেকে একই জিনিস। বর্তমান যদি আপনি লক্ষ্য করেন, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরির জন্যে কিছু সংস্কার প্রক্রিয়া হাতে নিয়েছে। আগামীতে একটা নির্বাচনের মাধ্যমে একটা টেকসই গণতন্ত্র বা একটা মানবাধিকারের প্রতি সম্মান রাখা যায় এরকম একটা ব্যবস্থা তৈরি করার জন্যই চেষ্টা করছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা তাদের সমর্থন জানিয়েছে। আমার কাছে যেটা মনে হয়, ওয়াশিংটনের এর বাইরে যাবার কোনো ইনসেন্টিভ থাকবে বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশের অর্থনীতি যদি সমৃদ্ধ হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসা বাণিজ্য করবে, এবং ট্রাম্প প্রশাসন, বিশেষ করে ট্রাম্প নিজে তো ট্রানজ্যাকশনাল মানুষ, তো
তো তিনি যেখানে ব্যবসার সুবিধা থাকবে তিনি সেটাকে স্বাগত জানাবেন, এবং বাংলাদেশের মতো একটা উদীয়মান অর্থনীতি, এটা তাদের জন্যে ব্যবসা বাণিজ্য করার জন্য খুব ভালো একটা সুযোগ বলে আমার মনে হয়। এবং সেই ক্ষেত্রে এই অবস্থার পরিবর্তন করবার বা এই নীতিগত অবস্থান থেকে সরে যাবার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না। আর যেটা হচ্ছে যে বাংলাদেশ ইতিমধ্যেই তো মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির আমরা মোটামুটিভাবে তাদের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে রেখেছি। আর এমনিতেও বাংলাদেশ এই অঞ্চলের নিরাপত্তা বলেন, অগ্রগতি বলেন, তার সাথে ইতিবাচকভাবে যুক্ত হয়ে আছে। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এই জিনিসটাকে কেন তারা পরিবর্তন করতে চাইবে? তো কাজেই আমার ধারণা যে এই মোটা দাগের বিষয়গুলো মনে রাখলে আমার মনে হয় এখন যে সাযুজ্য আছে সেই সাযুজ্যটাই বজায় থাকবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একসাথেই এখন যেভাবে কাজ করছে ট্রাম্প প্রশাসন আমলেও সেটা করে যেতে থাকবেন। একটা জিনিস আমি শুধু মনে করিয়ে দিই, 2021 সালে র্যাবের বিরুদ্ধে যে স্যাংশনটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ট্রাম্প প্রশাসনে শুরু হয়েছিল। 2020 সালের অক্টোবরে এই প্রসেসটা শুরু হয়, তখন কিন্তু ট্রাম্প প্রশাসন ছিল। তো কাজেই বাংলাদেশের নাগরিক অধিকার নিয়ে তখন সেই বিষয়টা নিয়েই তো র্যাবের বিরুদ্ধে স্যাংশনটা এসেছিল। মার্কিন প্রশাসনে কিন্তু তখন ট্রাম্প আমলেই সেই জিনিসটা নিয়ে তারা উদ্যোগী হয়েছিল। তো কাজেই মার্কিন প্রশাসনে রাজনৈতিকভাবে পরিবর্তন হলেও আমাদের মতো দেশগুলো, এই দেশগুলোর ব্যাপারে তাদের নীতিগত অবস্থানে খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। বন্ধু ফয়েজ একটা কথা বলছিলেন, বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন নীতি প্রণয়নের ক্ষেত্রে ঢাকায় মার্কিন দূতাবাস এবং স্টেট ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার ধারণা তারা বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে সম্যক ধারণা রাখে, সচেতন, এবং তারা আমাদের সহযোগী হিসেবেই পাবে বলে আমার বিশ্বাস। জি, অ্যাম্বাসেডর মুশরিফ ফয়েজ, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যে জায়গাটা শেষ করলেন, কিন্তু আমরা ট্রাম্প প্রশাসনের ট্রাম্প কট্টর জাতীয়তাবাদী নেতা, যেমন ধরেন জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ বা ক্ষতিগ্রস্ত যে দেশগুলো তাদের কার্বন নিঃসরণ সেটি প্যারিস চুক্তি থেকে তিনি আগে বেড়ে গেছেন, এবারও এসে তিনি বেড়ে গেলেন, কিন্তু আমরা তো ক্ষতিগ্রস্ত হই। ধরেন বাংলাদেশে USAID যে পরিমাণ অর্থায়ন করে, অথবা আমাদের জয়েন্ট রেসপন্স প্ল্যানে রোহিঙ্গাদের জন্য যে পরিমাণ অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের টাকা আমরা পেয়ে থাকি, $1 বিলিয়ন, তার অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসে। ফলে সেই জায়গাগুলোতে ট্রাম্প যদি একটু সংকোচন নীতি গ্রহণ করে, তাহলে আমাদের উন্নয়ন প্রকল্পে, আমাদের NGO-গুলোর কাজে, আমাদের রোহিঙ্গাদের ভরণ পোষণে খানিকটা প্রভাব পড়তে পারে। এটা একটি প্রশ্নের জায়গা। এবং দ্বিতীয় প্রশ্নের জায়গা হচ্ছে চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক, বিশেষ করে বড় প্রকল্প বাস্তবায়নে চীনের ঋণ, সেই জায়গাগুলোতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক কোন দিকে যায়, সেটিও একটি চ্যালেঞ্জ হতে পারে কিনা। ট্রাম্প প্রশাসন যে মানে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প থাকার কারণে যদি সংকোচন করে তাদের যে ইয়েটা আছে, কি বলে, যে সাহায্য ইত্যাদি আছে, তাহলে আমাদের ক্ষতি হতে পারে। কিন্তু সেইটা সম্ভাবনা যে খুব বেশি আছে তা মনে করি না। আমি আমার বন্ধু হুমায়ুন কবিরের সাথে মোটামুটি একমত যে যেরকমের চলছে সেটাই চলবার সম্ভাবনাই বেশি, নতুন কিছু হওয়ার সম্ভাবনা খুব কম, যদি না আমাদের দেশে বড় রকমের কোনো পরিবর্তন আবার কিছু ঘটে। যদি এরকম চলতে থাকে, এবং যেহেতু এটা একটা অন্তর্বর্তী সরকার এবং মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা একটা সময়টা মোটামুটি নির্ধারিত হয়ে গেছে মনে করা হচ্ছে, তাহলে সবাই মোটামুটি ওইটা অপেক্ষা করতে চেষ্টা করবে, নতুন কিছু না করে যা আছে চলতে দাও, তারপরে দেখা যাবে, এরকম একটা ধারণা নিতে পারে অনেকে। এখানে আরেকটা জিনিস বলতে হবে যে বারবার বাংলাদেশের প্রসঙ্গে হিউম্যান রাইটস, তারপর ডেমোক্রেসি ইত্যাদির কথা আসছে, এবং যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে এগুলোর উপরে খুব জোর দিয়ে থাকে। এখানে আমি একটু কথা বলতে চাই, আমার সবসময় এটা মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যদিও তারা বলে যে তাদের এটা নীতিগতভাবে তারা এটা করে, কিন্তু তারা কি সারা পৃথিবীতে সবখানে একই রকম চিন্তা করে? তা তো নয়। তাদের অনেক খুব ঘনিষ্ঠ, বাংলাদেশের চেয়েও গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ বন্ধু আছে, যেখানে গণতন্ত্রের গও নেই, যেখানে হিউম্যান রাইটসও অনেক লঙ্ঘিত হচ্ছে, সেখানে তো তারা সেটার বিরুদ্ধে বিশেষ কিছু বলে না, বরং সেটা তারা তাদের তাদেরকে তারা সমর্থন দিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে তো ইসরায়েল, যেখানে গণহত্যা হচ্ছে, সব সারা পৃথিবী স্বীকার করছে, সেখানে সেটা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের আনুকূল্যের কারণে এটা চালিয়ে যেতে পারছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রকে ওইভাবে আমরা খুব বড় চোখ নিয়ে খুব করে দেখবার মতন কোনো ব্যাপার আমি মনে করি না। আমাদের নিজেদের স্বার্থে আমাদের গণতন্ত্র, আমাদের মানবাধিকার এগুলো করতে হবে, ও মার্কিন যুক্তরাষ্ট্র বললো বলে নয়। আরেকটি কথা আমি বলতে চাই যে ট্রাম্পের সমস্ত কাজের পিছনে একটা জিনিস কাজ করে, নিজেকে বড় করে দেখা, সেলফ অ্যাগ্রেন্ডাইজমেন্ট যদি আমি বলি,
কারণ কালকে ওনার বক্তৃতা যদি আমরা শুনি, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন ইজ এ গুড থিং, বাট আমেরিকা স্টার্টস রাইজিং এগেন। আজকে আমেরিকার নতুন স্বাধীনতা, এই যে কথাগুলো, উনি এর আগে যত প্রেসিডেন্টরা ছিলেন ওখানে বসেছিলেন অনেক প্রেসিডেন্ট যারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়নে, সবাই বাদ। হ্যাঁ, মানে তারা কিচ্ছু না, শুধু আমি, এই আমিত্ব যে তার, এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব বেশি চোখে পড়েছে যে, এবং এই কারণেই বিপদে পড়ার সম্ভাবনা আছে ওনারও, মার্কিন যুক্তরাষ্ট্রেরও। অনেক বড় বড় কাজ হাতে নিয়েছেন, সেগুলো ভালো মন্দ দুইটাই আছে। চীনের সাথে আমাদের সম্পর্ক কোনো প্রভাব ফেলবে? চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা হুমায়ুনও বললেন, যে যদি মানে দ্বিতীয়বার একটা চিন্তা করতে থাকেন বা অন্য কিছু নতুন কিছু চিন্তা করার চেষ্টা করেন, সেটা একটা আশার বাণী হতে পারে। কারণ আগে তো ছিল যে চীনের সাথে শত্রুতা, বিশেষ করে ট্যারিফ ওয়ার এবং ট্রেড ওয়ার, সেখান থেকে সেটার বজায় রেখেও যদি চীনের সাথে অন্যভাবে কোনো সমঝোতা বা সহযোগিতার দিকে হাত বাড়ায়, যুদ্ধের দিক থেকে, যেমন বাইডেন সরকার কিন্তু মোটামুটি মনে হচ্ছিল যে তারাই রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ যদি কোনোভাবে থেমেও যায়, তাইওয়ানে একটা যুদ্ধ বাঁধিয়ে ছাড়বে। কিন্তু সেইটা থেকে যদি উনি সরে আসার ব্যবস্থা করতে পারেন, যেহেতু মনে করা হয় যে যুদ্ধ দেখতে চান না ট্রাম্প, সাধারণত যুদ্ধের বিরতি। তার মানে এই না যে সবখানে, যেমন বলছিলেন আমার বন্ধু, বলছিলেন যে গাজায় কি হবে বা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি হবে কিনা, উই আর নট শিওর। যদিও তিনি যুদ্ধবিরোধী, কিন্তু অন্য অন্য জায়গায় হয়তো যুদ্ধের থেকে সরে আসতে চাইবেন। সেটা যদি হয়, আর যদি উনি বুঝতে পারেন যে চীনের সাথে শত্রুতা করলে খালি চীনকে ক্ষতি করা হবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণেরও ক্ষতি হবে, তখন উনি যদি সেখান থেকে সরে এসে একটা সহযোগিতার পথ খোঁজেন, সেটা সারা পৃথিবীর জন্য, সবার জন্য মঙ্গল। জি মর্তুজ ভাই, প্রচলিত ধারণা, এবং এটা শুধু প্রচলিত ধারণাই না, আমরা প্রফেসর ইউনূস জাতিসংঘেও অধিবেশনে যখন গেলেন দায়িত্ব নেওয়ার পরপরই, তখন আমরা দেখলাম যে তার বন্ধু বিল ক্লিন্টন বা ক্লিন্টন পরিবার আলাদা আয়োজন করলো, সেখানে তিনি আমাদের উপদেষ্টা মাহফুজকে পরিচয় করে দেন, সেটি নিয়ে প্রশংসা হলো। ফলে স্বভাবতই হিলারি ক্লিন্টনের পরিবারের সঙ্গে প্রফেসর ইউনূসের যে ব্যক্তিগত সখ্যতা, সেই একই কারণে ডোনাল্ড ট্রাম্প যেহেতু হিলারি ক্লিন্টনের প্রতিদ্বন্দ্বী, ধারণা করা হয় যে তাদের মধ্যে ঘনিষ্ঠতা নেই। সেটাকে হয়তো আমাদের দেশের লোকজন ব্যাখ্যা করে এক ধরনের দূরত্ব আছে। এবং প্রফেসর ইউনূস প্যারিসের একটি বিশ্ববিদ্যালয় সম্মত বক্তব্যে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরে গিয়ে বলেছেন যে বিশ্বব্যাপী একটা আধার বা চন্দ্রগ্রহণ হয়তো আসতে পারে, ডোনাল্ড ট্রাম্পকে মিন করে। এইসব ছোট ছোট কমেন্ট বা এইসব কথাবার্তা, অথবা প্রফেসর ইউনূস যেহেতু আমাদের স্বাভাবিক সরকার প্রধানদের মতো নন, ওনার একটা গ্লোবাল অ্যাকসেপ্টেন্স পরিচিতি আছে, সেগুলাও ব্যক্তি ট্রাম্পকে কি কোনোভাবে প্রভাবিত করতে পারে? তার নির্বাচনের আগে তার একটি টুইট করেছিল সে, যদিও ধারণা করা হয় সেটি অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে। এই আপনি যে কথাগুলো বললেন, এই সবগুলো কথার আমাদের এখানে যখন এই কথাগুলোর ব্যাখ্যা বা বিশ্লেষণ করা হয়, আমাদের রাজনীতি বা আমাদের রাজনীতিবিদরা যখন বিশ্লেষণ করেন, আমি খুব বিস্মিত হয়ে লক্ষ্য করি, এটা এক ধরনের শিশুসুলভ মানসিকতা নিয়ে আমরা রাজনীতি এই ব্যাপারগুলো বিশ্লেষণ করি। আমাদের এই বিশ্লেষণের মধ্যে রাজনৈতিক দলগুলোর বা রাজনৈতিক নেতাদের যে পরিপক্কতা থাকা দরকার, আমরা সেই বিষয়গুলো দেখি না। প্রফেসর ইউনূস কোনো একটা বক্তৃতায় কথা বলেছেন, সেই কথাকে ধরা হয়। প্রফেসর ইউনূসের সঙ্গে ডেমোক্রেটদের ভালো সম্পর্ক, রিপাবলিকান, যেহেতু ডেমোক্রেটদের ভালো সম্পর্ক, আমরা আমাদের আলোচনায় ধরে নিচ্ছি যে রিপাবলিকানদের সঙ্গে তার খারাপ সম্পর্ক। বিষয়টা তো তা নয়। প্রফেসর ইউনূসকে মার্কিন যুক্তরাষ্ট্র যে সময়গুলোতে সম্মাননা দিয়েছেন, সেই সম্ভাবনা যারা দিয়েছেন তার মধ্যে ডেমোক্রেটরা যেমন ছিলেন, রিপাবলিকানরাও ছিলেন। সেখানে একজনও বিরোধিতা করেন নাই যে না, এই মানুষটিকে দেওয়া যাবে না, সম্মাননা দেওয়া যাবে না, এই মানুষ একজনও বিরোধী। এটা একটা দিক। অর্থাৎ আমাদের রাজনীতিতে এই পরিপক্কতার জায়গাটা থাকে না। যেমন আপনি আপনার শুরুর বক্তৃতায় যেটা বললেন যে ডক্টর ইউনূস এখন বিপদে পড়বেন, মোদির সঙ্গে ট্রাম্পের ভালো সম্পর্ক, সুতরাং মোদি হাসিনাকে আবার ক্ষমতায় এনে বসিয়ে দেবেন, এরকম একটা সমীকরণ আমরা এখানে দাঁড় করানোর চেষ্টা করি, যেটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভাইরাল হচ্ছে রীতিমতো। শেখ হাসিনা সরকারের পতনে যে সমস্ত নেতা মন্ত্রীরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শেখ হাসিনার মানুষের কাছে অজনপ্রিয় করার ক্ষেত্রে, সেই সমস্ত নেতারাই এখন এসে বিশ্লেষণ দিচ্ছেন যে ট্রাম্প ক্ষমতায় আসলে ডক্টর ইউনূস বিপদে পড়বেন, আমাদের জন্য ভালো হবে। এগুলো অত্যন্ত স্থূল মানসিকতার আলোচনা, অত্যন্ত শিশুসুলভ আলোচনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কিসের? স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক। আমার কিছু স্বার্থ মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু স্বার্থ এখানে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের মধ্যে একটা বিষয় মাথায় রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ মানে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের স্বার্থ নয়, সেখানে ইনস্টিটিউশন আছে।
সেই ইনস্টিটিউশনগুলোর স্বার্থ, ইনস্টিটিউশনগুলোর কাছে তার বাংলাদেশের ডেটা আছে, মানবাধিকারের ডেটা ইনস্টিটিউশনগুলোর কাছে আছে, তার বিজনেসের taxpayer-দের ডেটা, স্বার্থ। হ্যাঁ, তার সেখানকার স্বার্থ। সুতরাং ওই সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট জায়গা যখন আসবে তখন দেখা যাবে যে শেখ হাসিনা 1,500-2,000 মানুষ হত্যা করেছে, মানবাধিকার জায়গা কোথায় থাকবে? শুধু ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেবেন না, সেখানে ইনস্টিটিউশন সিদ্ধান্ত নেবে। ব্যাংক খাতে যে আর্থিক অনিয়ম, লুটপাট, এগুলো শেখ হাসিনার সময় করেছে, সেই ডেটাগুলো তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে। র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেই ডেটাগুলো তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে। কিসের ভিত্তিতে সম্পর্কটা নির্ধারিত হবে? আশঙ্কার জায়গাটা বাংলাদেশে কি তৈরি হয়েছে? তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূত বেশ কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ মানুষ আছে। এটা অত্যন্ত সরলীকরণ, যেহেতু তারা ভারতীয় বংশোদ্ভূত, যেহেতু তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আছেন, তারা একটা বাংলাদেশ বিরোধী অবস্থান নেবেন। বিষয়টি মোটেই এমন নয়। আবার ভারতীয় বংশোদ্ভূত একজনকে ডোনাল্ড ট্রাম্প হারিয়েছেন, এটাও তো মাথায় রাখতে হবে। সেটাও মাথায় রাখতে হবে, হ্যাঁ। এটা তারপরে দেন বড় বড় কিছু সিদ্ধান্ত, বড় বড় কিছু স্বার্থ বাংলাদেশকে কেন্দ্র করে। দেন মিয়ানমারে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ স্বার্থ, এই পুরো অঞ্চলে যদি সে তার প্রভাব রাখতে চায় তাহলে মিয়ানমারে তার একটা প্রভাব থাকতে হবে। সরাসরি মিয়ানমারে প্রভাব রাখার কোনো মেকানিজম মার্কিন যুক্তরাষ্ট্রের নাই। মিয়ানমার থেকে সে বিচ্ছিন্ন। ভারতের মাধ্যমে সে মিয়ানমারে তার সম্পর্ক, তার প্রভাব তৈরি করবে। ভারতের নিজেরই মিয়ানমারের উপরে প্রভাব ওই অর্থে নাই, চেষ্টা করছে। কার প্রভাব আছে? প্রভাব আছে চায়নার। চায়নার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরত্ব সেখানে হবে না। চায়না তো সারাক্ষণই মার্কিন যুক্তরাষ্ট্রকে সেখান থেকে বের করে দেয়। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি মিয়ানমারের উপরে কোনো প্রভাব রাখতে চায় তাহলে তার দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক রাখতে হবে। বাংলাদেশের সঙ্গে যে মিয়ানমারের সীমানা পরিবর্তন হয়ে গেছে, আরাকান আর্মি যে ওই অঞ্চলটি পুরোটা দখলে নিয়েছে, সেইটার সঙ্গে যদি কোনো আলোচনা করতে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি কোনো প্রভাব রাখতে হয়, বাংলাদেশের মাধ্যমে যেতে হবে। তো এই জায়গাগুলো তো বাংলাদেশের জন্য একটা ইতিবাচক দিক আছে। ধরুন চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি হবে সেটা নিয়ে আমাদের আরেকটু সময় লাগবে, কিন্তু বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক, বাংলাদেশে চীনের যে বড় বড় প্রকল্প, যে বিনিয়োগ, সেগুলো তো আছে। যদি এখানে কোনো কারণে ভারতের মাধ্যমে বাংলাদেশের উপরে বর্তমান সরকার অথবা নির্বাচিত সরকার কারো উপরে যদি এমন কোনো চাপ দেয়া হয়, তাহলে সেটা তো চীনের জন্য সেটা আরও বেশি সুবিধা হবে। চীন এখানে আরও বেশি তার প্রভাব তৈরি করবে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব আরও কমে যাবে। এই সমস্ত বহুবিধ দিক আছে, যে দিকগুলোর বিশ্লেষণ করলে হুমায়ুন ভাই যেটা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি, কে ক্ষমতায় আসলেন কে ক্ষমতায় আসলেন না, তার উপরে ভিত্তি করে আরেকজনকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকজনকে এনে দিবেন, তেমন কোনো কিছু নাই। শেষ করছি আমি। মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়ার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে গণতন্ত্র থাকবে, নির্বাচন দ্রুত হতে হবে, যেটা বলা হলো। তো বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তো মোটামুটিভাবে নির্বাচনের একটা ঘোষণা দিয়ে দিয়েছে। এমন তো না যে তারা জোর করে ক্ষমতায় রাখবে। শেখ হাসিনার মতো তারা বলছে না যে কে মার্কিন যুক্তরাষ্ট্র চিনি না, আমার মতো আমি চলবো, তা তো বলে নাই। সে তো তার লাইনে আছে। সুতরাং এই জায়গা থেকে বর্তমান সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কোনো বিরোধ তৈরি হতে পারে, তেমন কোনো সম্ভাবনাই আমি দেখছি না। মর্তুজ ভাই, কিন্তু ধরেন আমাদের মনে আছে যে ডোনাল্ড ট্রাম্পের যেহেতু বৈশ্বিক রাজনীতি বা এই অঞ্চল নিয়ে খুব বেশি মাথা ব্যথা নাই, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং তার বিপরীতে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেটা একটা বিশাল অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় দুপক্ষই বাংলাদেশকে চায়। এবং এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, কেউ ধারণা করছে দিল্লির চোখ দিয়ে ঢাকাকে দেখবে ওয়াশিংটন, এবং দিল্লি ঢাকার সম্পর্কের যে টানাপোড়েন, সেটি হয়তো অনেক বড় প্রভাব ফেলবে না, কিন্তু সেটি আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য, আমার সরকারের জন্য, যে সরকারই থাকুক, একটা চ্যালেঞ্জ কিনা, সেই প্রসঙ্গে আপনার বক্তব্য শুনবো। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিচ্ছি। দর্শক, স্বাগত। একবার আমরা কথা বলছি ট্রাম্প প্রশাসন ও বাংলাদেশের সংকট সম্ভাবনা নিয়ে। গোলাম মর্তুজা আছেন আমাদের সঙ্গে। মর্তুজা, প্রশ্ন ছিল যে ট্রাম্প প্রশাসনের উপরে ভারতীয় বংশোদ্ভূতদের যে প্রভাব, ধরেন যে কোনো একটা ইস্যু, আমাদের বাইলেটারাল অনেকগুলো ঝামেলা চলছে, আমাদের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সামনে, আমাদের সঙ্গে 53-54টা অভিন্ন নদী নিয়ে টানাপোড়েন রয়েছে, সীমান্তের অবস্থা আপনি দেখছেন। ফলে বড় দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি আমরা একটা ভোটাভুটির জন্য সমর্থন পেতে যাই, আমাদের পৌঁছানো যতটা কঠিন হবে, ভারতের জন্য নিঃসন্দেহে ট্রাম্প প্রশাসনের অনেক বেশি সহজ হবে। আবার ভারত অনেক সময় এই অঞ্চলকে দিল্লির চোখ দিয়ে দেখে, সেই ওয়াশিংটন অনেক সময় দিল্লির চোখ দিয়ে দেখে, সেই সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। ফলে সেইটা আমাদের কূটনীতিকদের জন্য একটা নতুন চ্যালেঞ্জও কিনা? না, ডেফিনেটলি নতুন চ্যালেঞ্জ। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে পারে। এখন যখন আমরা কথা বলছি, ইমিডিয়েট পাস্ট আমাদের কিন্তু একটা জানা আছে যে ভারত এই শেখ হাসিনা রিজিউমে 16 বছরে অনেক লম্বা একটা সময় পর্যন্ত, বিশেষ করে 14-18
এই নির্বাচনগুলোর সময়ে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে, এমনকি 2023-এর নির্বাচনের আগেও 2023-এর আগে, মানে 24-এর আগে পর্যন্ত একরকম ছিল, কিন্তু যখন বাইডেনের সঙ্গে দেখা হলো, সেলফি, হ্যাঁ, যখন নির্বাচনটা একেবারে সামনে এগিয়ে আসলো তখন দেখা গেল যে ওটা আসলে দিল্লির চোখ দিয়েই তারা দেখছে। সুতরাং এই দেখার ব্যাপারটা হতে পারে, কিন্তু এই জায়গাটাতে হয় কি শুধুমাত্র ওই দেখা নয়, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যেরকম দেয়া নেয়ার কিছু সম্পর্ক আছে, বাংলাদেশের উপর নির্ভরশীলতা আছে, একই রকমভাবে ভারত অনেক বড় দেশ, অনেক বড় অর্থনীতি, কিন্তু সেই অর্থনীতিরও নানাবিধ কারণে বাংলাদেশের উপরে ভারতেরও অনেক ধরনের নির্ভরশীলতা আছে। সুতরাং সেই নির্ভরশীলতার জায়গাতে ভারত এমন একটা রাষ্ট্র না যে রাষ্ট্রটা সারাক্ষণ পার্শ্ববর্তী বাংলাদেশের সঙ্গে সারাক্ষণ একটা সাংঘর্ষিক অবস্থা রাখবে। একটা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারত কিংকর্তব্য বিমূঢ় অবস্থার মধ্যে বাংলাদেশের সঙ্গে এক ধরনের টানাপোড়েনের মধ্যে জড়িয়েছে। সেই টানাপোড়েনের মধ্যে জড়ানোর ক্ষেত্রেও আপনি খেয়াল করে দেখবেন যে রাষ্ট্র টু রাষ্ট্র, জি টু জি, সেখানে যে বক্তব্যগুলো আসছে সেই বক্তব্যগুলো কিন্তু অতটা পরস্পর সাংঘর্ষিক নয়, যদিও সীমান্ত সংঘর্ষটা কেন্দ্রের ব্যাপার, সেটা একটু বেমানান হচ্ছে। অর্থাৎ আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে এই অঞ্চলে ট্রাম্পের বিজয়ের মধ্যে দিয়ে এমন কোনো কিছু ঘটে যাবে না যে এই অঞ্চলের সামগ্রিকভাবে রাজনৈতিক পরিস্থিতি ওলটপালট হয়ে যাবে। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কূটনীতি আমরা কতটা দক্ষতার সঙ্গে করতে পারলাম। একদম। আরেকটা প্রশ্ন করার লোভ আমি সামলাতে পারছি না। ধরেন কোনো কারণে হাইপোথেটিক্যালি ডোনাল্ড ট্রাম্প না প্রেসিডেন্ট হয়েছেন হিলারি ক্লিন্টন, ফলে সেক্ষেত্রে কি এখন যেরকম দিল্লিতে মার্কিন যে রাষ্ট্রদূত তিনি বলেছেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুপক্ষই দ্রুত নির্বাচন চাই, সেক্ষেত্রে কি আরেকটু সংস্কার করার জন্য পশ্চিমাদের সমর্থন পেত অন্তর্বর্তীকালীন সরকার? সংস্কার করার জন্য পশ্চিমাদের সমর্থন পাওয়া বা না পাওয়ার উপরে সংস্কারের ব্যাপারটা নির্ভর করছিল না। হিলারি ক্লিন্টন যদি নির্বাচিত এই সময়টাতে থাকতেন অথবা ডেমোক্রেটরা যদি থাকতেন, সুবিধা হতো শুধুমাত্র একটা জায়গাতে, যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেক বেশি স্বস্তিদায়ক ছিল সেটা। জি, বর্তমান ট্রাম্প প্রশাসনের কাছে অতটা স্বস্তিদায়ক না। এর মানে যে এরা বিপদে পড়ে যাবেন তা নয়, ওটা ডক্টর ইউনূসের ব্যক্তিগত সম্পর্কের কারণে স্বস্তিদায়ক ছিল। কিন্তু এই যে দিল্লি আর যুক্তরাষ্ট্র এককভাবে যে কথাটা বলছে যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই, এটা গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রের কাছে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, এবং এটা তারা বলতোই। জি জি, অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ধরেন আমাদের শান্তিরক্ষী মিশন আমাদের একটা বড় গর্বের জায়গা, আমাদের একটা বড় ব্র্যান্ডিং, এবং আপনি জানেন শান্তিরক্ষী মিশনের অর্থায়নের একটা বড় অংশ যুক্তরাষ্ট্র থেকে আছে। এমনকি আপনার নিশ্চয়ই মনে আছে 2017 সালের আগ দিয়ে UNHCR নিয়ে যুক্তরাষ্ট্রের সারা পৃথিবীতেই কে কোথায় শরণার্থী হয়ে থাকবে, সেই টাকা কেন আমেরিকার ট্যাক্স পেয়াররা দিবে, ট্রাম্প প্রশাসনের এমন ভাবনা ছিল। পরবর্তীতে আবার সেটি পরবর্তী সরকার এসে সামলেছে। ফলে এই সব ক্ষেত্রে যদি সংকোচন নীতিতে যায়, তাহলে ধরেন রোহিঙ্গা সংকট, এই জায়গাগুলোতে আমরা আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমাদের ফরেন মিনিস্ট্রি বলি, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বলি, কিংবা আমাদের দূতাবাস বলি, তাদের কি ধরনের উদ্যোগ এখন থেকে নেওয়া উচিত? এইটা আপনি যে প্রসঙ্গটা তুললেন, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য প্রযোজ্য না। বাংলাদেশ এফেক্টেড হবে, যেহেতু বাংলাদেশ একটা বড় পার্টিসিপেন্ট এই যে ইউএন পিস কিপিং মিশনের কথা আপনি বললেন না, রিফিউজি বা অন্যান্য ক্ষেত্রেও চলবে, সেটাও UNHCR এর কথা বললেন, পিস কিপিং মিশন বললেন, যেখানে কিন্তু যেহেতু বাংলাদেশ একটা UNHCR এর বড় সহায়তা পায়, প্রয়োজন বাংলাদেশের, তো সেটা যদি কমে যায় তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ট্রাম্পের যে ইতিহাস, তার বক্তব্য ইত্যাদি, তাতে এটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারণ উনি বিভিন্ন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ খরচ করবে, এইটা উনি খুব ভালো চোখে দেখেন না। সেই জন্য ন্যাটো এত বড় তাদের একটা অস্ত্র, ন্যাটো কি মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র নয়? কিন্তু সেখান থেকে উনি অর্থ সরিয়ে নিয়ে আসতে চান। যে কোনো লোক মনে করবে এটা তো পাগল, হ্যাঁ, কিন্তু তারপরে উনি এটা করতে চাচ্ছেন, করেছেন। তো সেরকম উনি তো WHO-র অর্থ তো উঠিয়ে ফেললেন, এরপরে যদি UNHCR এর অর্থ উঠিয়ে ফেলেন, পিস কিপিং মিশনের অর্থ যদি উঠিয়ে ফেলেন, আমি এটা একেবারে অসম্ভব মনে করি না। তবে যেভাবেই দেখি না কেন, আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের সব কিছুর মধ্যে একটা, ওই যে আমরা বলি না যে সিস্টেমের মধ্যে তাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা আছে। কিছু দূর পর্যন্ত সবাই হয়তো তাকে হিউমার করবে, কিন্তু একটা পর্যায়ে এসে তারা হয়তো দেখবে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায়,
তখন তারা সেটাকে বাধা দিবে এবং সেইটার সম্ভাবনা আছে। তারপরেও কিছু সংকোচন যে হইতে পারবে না সেটা বলা মুশকিল। টেম্পোরারিলি হলেও কিছু সংকোচন হইতে পারে, কারণ এটাই হলো তার কাছ থেকে এক্সপেক্টেড দ্যাট হি ক্যান ডু দিস। তো সুতরাং এটা আমাদের চিন্তার কারণ আছে, কিন্তু আমরা পাগলকে শাখো নাড়াইও না, এই কথা বলার কোনো দরকার নেই। জি জি, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনি নিশ্চয়ই শুনছিলেন গোলাম মর্তজা এবং অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজকে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে ভারতীয় বংশোদ্ভূতদের যে প্রাধান্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে, সেইটা আমাদের জন্য বাড়তি কোনো মাথা ব্যথার কারণ হওয়া উচিত কিনা, সেই একটা জায়গায়। এবং দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে আমরা কি আসলে হ্যান্ডেল করার জন্য আলাদাভাবে কোনো ধরনের প্রস্তুতি, সেটা আমাদের সামরিক ক্ষেত্রে বলি, সেটা আমাদের কূটনীতিকদের ক্ষেত্রে বলি, সেটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে বলি, এবং আমাদের কমিউনিটির ক্ষেত্রে বলি, আমাদের সাংবাদিকদের ক্ষেত্রে বলি, দরকার বলে আপনি মনে করেন কিনা? আমি আপনার প্রশ্নের শেষ দিকটা দিয়ে শুরু করি। আমি মনে করি প্রস্তুতির প্রয়োজন আছে, কারণ ট্রাম্প ব্যক্তিগতভাবে তিনি ট্রানজ্যাকশনাল নীতিতে বিশ্বাস করেন এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ কিভাবে আদায় করা যায় সে ব্যাপারে বেশি মনোযোগী। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো আমাদের বাণিজ্যিক যোগাযোগ আছে, সামরিক যোগাযোগের ব্যাপারে ইতিমধ্যেই আমরা আলাপ আলোচনা করছি, কূটনৈতিকভাবেও আছে। তো কাজেই সেই জায়গাগুলোতে আমরা ট্রাম্প প্রশাসন আগামী দিনে কি করতে পারেন তার একটা সম্ভাব্যতা যাচাই করে কোন কোন জায়গাতে আমরা তাদের সাথে কাজ করতে পারি এবং দ্বিপাক্ষিকভাবেই উভয়ের জন্য এটা উপাদেয় হয়, সেই জায়গাগুলো কিন্তু আমরা চিহ্নিত করে সে ব্যাপারে আমরা প্রস্তুতি নিতে পারি, আমার ধারণা নেওয়া দরকার। এবং শুধু ট্রাম্প প্রশাসন কেন বলছেন, একটু আগে আপনি প্রশ্ন তুলেছিলেন আমার বন্ধু মুন্সি ফয়েজের কাছে, যে জাতিসংঘের এই যে শান্তি মিশন যেগুলো আছে, ইউএন পিসকিপিং, জাতিসংঘের নিজস্ব এখন চিন্তা ভাবনা হচ্ছে যে পিসকিপিং মিশনের কলেবর কিভাবে ছোট করা যায়, কিভাবে কস্ট ইফেক্টিভ করা যায়, এবং সেগুলো তাদের সাম্প্রতিক মালির অভিজ্ঞতা বা অন্যান্য দেশের অভিজ্ঞতার আলোকে তারা কিন্তু পিসকিপিং নিয়ে এখন নতুন করে জাতিসংঘ নিজেই চিন্তা করছে। তো কাজেই সেই জায়গাগুলোও আমাদের মাথায় রাখতে হবে। এটা শুধুমাত্র ট্রাম্প প্রশাসন পয়সা কমিয়ে দেবেন সেটা নয়, এই বিষয়টাকে আরও বেশি এফিশিয়েন্ট কীভাবে করা যায়, মোর রেলিভেন্ট কীভাবে করা যায়, বা চেঞ্জিং রিয়েলিটির সাথে কীভাবে অ্যাডজাস্ট করা যায়, সেগুলো আমাদের দিক থেকে আমাদের এই চর্চাটার মধ্যে আসতে হবে। আর এর পরে যে আগের অংশটা যেটা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনে অনেক ভারতীয় বংশোদ্ভূত লোকজন থাকবেন, আমি মনে করি যে সেখানে আমাদের জন্য দুটোই আছে, আমাদের জন্য চ্যালেঞ্জ আছে আবার অপরচুনিটিও আছে। চ্যালেঞ্জটা এই কারণে যে তারা সকলেই একটা ভারতের, যেহেতু ভারতীয় বংশোদ্ভূত, তাদের এক ধরনের ভারতের প্রতি তাদের দুর্বলতা থাকা বা ভারতীয় নীতিটাকে প্রতিফলিত করার একটা প্রচেষ্টা থাকতেই পারে। তো সেটা আমরা ধরে নিয়েই আমাদের কূটনীতিকে সাজাতে হবে। অপরচুনিটি এই জন্যে যে আমরা যেইভাবে যেরকম চিন্তা করি, আমাদের এখানে আমরা সম্পর্ক, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বলেন বা এই অঞ্চলের বাস্তবতা, এটা তারা যেহেতু তাদের বংশ বা তারা এই অঞ্চলের মানুষের বংশোদ্ভূত, সেহেতু তাদের কাছে আমাদের প্রেক্ষাপটটা বোঝানোটা কিন্তু সহজ হয়। তবে এটা মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ, যেই দেশে পৃথিবীর যেখান থেকেই মানুষ যাক তারা কিন্তু মার্কিন হয়ে যান। তার অর্থ হচ্ছে তারা মার্কিন কাঠামোর মধ্যে কাজ করেন, মার্কিন নীতিমালার ভিত্তিতে তারা তাদের পরিকল্পনা করেন এবং মার্কিন আচার ব্যবহার বা তাদের প্র্যাকটিস যেটাকে আমরা বলি তার সাথে কিন্তু পরিচিত হয়ে যান। এবং ওখানে প্রতিষ্ঠানগুলো এত শক্তিশালী যে তারা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন না। তো সেটা আমাদের জন্য একটা সুযোগ তৈরি করে। বাট এখন বাস্তবতা হচ্ছে যে সারা পৃথিবীতেই কিন্তু। জি জি স্যার, অনেক ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ। অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ এবং অনেক ধন্যবাদ গোলাম মর্তজা। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।